প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, একটি প্রবাদ আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। কথাটির ভিন্ন অর্থ থাকলেও চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় আমরা অন্তত এটুকু বলতে পারি যে সুস্থ সবল দাঁত আমরা যদি নিয়মিতভাবে এবং দীর্ঘদিন ধরে রাখতে চাই, তাহলে প্রতিনিয়ত আমাদের দাঁত এবং মুখের যত্ন নেওয়া প্রয়োজন এবং সঠিক সময়ে প্রয়োজন রোগ নির্ণয় এবং চিকিৎসা। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো দাঁত এবং মুখের যত্ন এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আওরঙ্গজেব আরু। আপনাকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন এবং বিভিন্ন সমস্যার সমাধান জানতে পারেন। সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, এবং আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে এসএমএস করে বিভিন্ন সমস্যার সমাধান জানতে পারেন। সেজন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে এসএমএস করতে স্ক্রিনে দেখানো নিয়মে এসএমএস করে আমাদের অনুষ্ঠানে পাঠিয়ে দিতে হবে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম অত্যন্ত প্রাসঙ্গিক, যে দাঁত এবং মুখের যত্ন বা মুখ গহ্বরের যত্ন। আমি যদি একদম প্রাথমিক আলোচনা থেকে শুরু করি, যে দাঁতের যত্ন আসলে কিভাবে নিতে হয় আমাদের সাধারণ দর্শকদের জন্য একটু যদি বুঝিয়ে বলেন। আসলে দাঁতের যত্ন নেওয়া শুরু করতে হয় একেবারে ছোটবেলা থেকেই। জি, আমাদের মধ্যে এক ধরনের ধারণা কাজ করে যে আমরা বোধহয় একটু শিশু বড় হলে, বেড়ে উঠলে তারপরে তাকে ব্রাশ দিব যখন দাঁত আসবে। পরবর্তী সময়ে আরও যে দাঁতের যত্ন বিষয়ক বিষয়গুলো আছে সেগুলো আমরা মেনে চলব। কিন্তু হয় জি, কি, শিশু যখন ইভেন মায়ের বুকে দুধও খাওয়া শুরু করে তখন থেকেও কিন্তু চোয়ালের যত্নটা নিতে হয়। কিভাবে নিব সেটা আমরা আমরা একটা পরিষ্কার কাপড় নিয়ে জি, সেটাকে ভিজিয়ে, হ্যাঁ, শিশুর খাবার শেষ হলে আমরা চোয়ালটাকে পরিষ্কার করে দিব। শিশু যেহেতু ওই সময় নিজের যত্ন নিজে নিতে পারবে না, আমাদের কিন্তু তখন থেকেই শিশুর এই চোয়াল এবং দাঁত এবং মাড়ির যত্নের ব্যাপারে যত্নশীল হতে হবে। পরবর্তী সময়ে আমার শিশুকে আমার বুঝিয়ে দিতে হবে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনের একটা অংশ, দাঁত ব্রাশ করা এবং দাঁতের যত্ন নেওয়া। কিছু খেলাম, তারপরে কুলি করে সেই ফুড পার্টিকেল, খাবারের অংশগুলো ফেলে দেয়া। এইটা যদি আমরা আমাদের জীবনযাত্রার মধ্যে নিয়ে আসি, চর্চার ভেতরে নিয়ে আসি, তাহলে এবং জীবনের একটা অংশ করে ফেলি অভ্যাসের, তাহলে আমার মনে হয় যে শুরু থেকেই আমরা দাঁতের বিভিন্ন জটিলতা এড়িয়ে চলতে পারবো। জি। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে, কিন্তু আরো কিছু বিষয় যদি আমি স্পেসিফিকভাবে জানতে চাই, যে যখন একটি শিশুর কেবলমাত্র দাঁত উঠতে শুরু করেছে বা দু একটি দাঁত উঠছে, সেই সময় কি দাঁতের আলাদা কোনো যত্নের প্রয়োজন আছে, বা সেটা তারা কিভাবে করবেন আমাদের অভিভাবকরা? খুবই চমৎকার এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এই সময়ে কালটাকে, যখন শিশুর দাঁত উঠছে সেই সময় কালটাকে বলা হয় টিদিং টাইম, জি, মানে দাঁত উঠছে। কি হয় সেই সময়? খুব চঞ্চল হয়ে ওঠে শিশু, অস্থির হয়ে ওঠে শিশু, শিশুর শারীরিক ত্রুটি দেখা দেয়, পেট খারাপ হয়, পেটে ব্যথা হয়। কেন হয়? হুম, 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 আমাদের গ্রামে বা অন্যান্য কুসংস্কার আছে, বাতাস লাগে, এটা সেটা অনেক ধরনের বিষয় আছে, ওই সময় মিথ কাজ করে। হয় কি, তখন এক ধরনের ইরিটেশন, অস্থিরতা মাড়িতে থাকে, কারণ দাঁত উঠবে। হ্যাঁ, তখন শিশু তার আঙুল নিয়ে মুখের মধ্যে দেয় এবং চাবায়, এবং শিশু তো তার স্বাভাবিক নিয়মে যেখানে সেখানে হাত দেয়, ময়লা ধরে এবং সেই ময়লা হাতটাই মুখে নিয়ে সে কামড়াতে থাকে। ফলশ্রুতিতে যেটা হয়, তার পেটে সমস্যা হয়, তার পেটে ব্যথা হয়, কিংবা টয়লেট হওয়া শুরু হয়ে যায়। এই টিদিংকালীন সময়ে আমাদের যেটা করাটা ভীষণ জরুরি, আমরা যারা অভিভাবক, সেটা হচ্ছে বাচ্চাকে এমন কিছু চিবোতে দিতে হবে যেটা চিবোলে বাচ্চা আরাম পায়। জি। আমরা এই এরকম বিষয়গুলো নিয়ে আরো শুনবো। জি, আমাদের একজন দর্শক ফোন করেছেন, অপেক্ষা করছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বলুন, আপনার প্রশ্নটি বলুন। জি, আমার ছোট বোনের বয়স 3 বছর। জি, ঠিক আছে, ওর দুই চোয়ালেই মানে দাঁতে পোকা ধরছে। ধরেন বাম চোয়ালেও দুই একটা দাঁতে পোকা ধরছে, ডান চোয়ালেও দুই একটা দাঁতে পোকা ধরছে। হ্যাঁ, and ও পার্সোনালি এখনো মানে তার মায়ের দুধ খাচ্ছে। জি, ঠিক আছে, তো এখন মায়ের দুধ খাওয়া অবস্থায় ও সব ঘরে সব খাবারই খায়, তাই ও খায়, আর মায়ের দুধও খাচ্ছে। ঠিক আছে, ওর দাঁতে মানে পোকা দাঁত সিরিয়াস হয়ে গেছে। তারপর সামনের চোয়ালে যে চারটা দাঁত, উপরের চারটা দাঁত, ওই চারটা দাঁতের উপরে মানে কালো আবরণ দেখা দিচ্ছে।
জি দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, আসলে কি করা যেতে পারে। 3 বছরের বাচ্চা, উনি বলছেন দাঁতে পোকা ধরেছে, যদিও মেডিকেল সায়েন্সের পরিভাষায় আমরা বলি যে দাঁতে পোকা বলতে আসলে কিছু নেই। কি হয়েছে আসলে, ডায়াগনোসিস কি এবং কি করা উচিত আপনি যদি বলেন? আসলে এটা খুবই কমন একটা কেস, যেটাকে আমরা বলি টুথ ডিকে বা ডেন্টাল ক্যারিস, মানে দাঁতে ছিদ্র হয়ে যাওয়া, গর্ত হওয়া। কেন হয় এটা? সাধারণত খাবার পর যদি আমরা প্রপার টাইমে ওটা রিমুভ না করি, ব্রাশ করে হোক, কুলি করে হোক, যেভাবেই, বা ডেন্টাল ফ্লস করে হোক, এত ছোট বাচ্চা তো আর ফ্লস করতে পারবে না, জি তাহলে হয় কি, এই ফুড পার্টিকেলের সাথে যদি সুগার জাতীয় কোনো কিছুর সংস্পর্শে আসে, হ্যাঁ, তাহলে ওইখান থেকে এক ধরনের প্লাক তৈরি হয়, সাদাটে একটা অংশ তৈরি হয়, এবং সেই অংশটা অ্যাসিডিক রিয়াকশন করে দাঁতের যে সবচেয়ে উপরের স্তর, সবচেয়ে শক্ত, সেই জায়গাটাকে ছিদ্র করতে থাকে, জি ক্যাভিটি করতে থাকে, এবং সেখান থেকেই কালো রং ধারণ করে এবং ক্রমান্বয়ে দাঁতে ব্যথা হয়। চিকিৎসা কি করতে হবে? জি এই মুহূর্তে তার জন্য কি করা দরকার? এই মুহূর্তে তার জন্য কি করা দরকার, তার আগে আসবো কি করা উচিত ছিল। যেটা করা উচিত ছিল, আমাকে উনি যেটা বললেন তার ইনফরমেশন অনুযায়ী, যে বাচ্চা এখনো মায়ের দুধ খায়, অন্যান্য খাবারের পাশাপাশি মায়ের দুধ দুধও খাচ্ছে, খায়। ঘরের তৈরি যে খাবারগুলো ঘরের তৈরি সেগুলো সে খাবারও বাচ্চা খায়। খাচ্ছে। এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মায়ের দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, তখন কিন্তু তাকে আর মুখটা পরিষ্কার করে ঘুমোতে গেল না সে। সুতরাং দীর্ঘক্ষণ কিন্তু খাবার দাঁত এবং মাড়ির বিভিন্ন জায়গায় আটকে থাকলো। এইখান থেকেই কিন্তু আপনার ডিকে বা ক্যাভিটিটা উৎপত্তি হচ্ছে। সুতরাং আমরা যখনই যে খাবার খাবো, ছোটবেলা থেকে এই প্র্যাকটিসটা আমার থাকতেই হবে যে আমি কুলি করে মুখটাকে পরিষ্কার করে ফেলবো এবং টাইমলি ব্রাশ করব। চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে এটা খুব দ্রুত একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে বাচ্চাদের জন্য বেবি ফিলিং পাওয়া যায়, যেহেতু তার এই দুধ দাঁত পড়ে যাবে। হ্যাঁ, বেবি ফিলিং বাচ্চাকে প্রথমে আগে কাউন্সিলিং করতে হবে, যেটা তার জন্য দরকার, তাহলে বাচ্চা করতে দিতে যাবে না। ওখানে অনেক মেশিনারি জিনিসপত্র থাকে, আপনি জানেন। বেবি ফিলিংটা করে রাখতে হবে, যাতে পরবর্তী সময় ফার্দার ফুড পার্টিকেল ওখানে গিয়ে আর ক্যাভিটিটা বা গর্তটা বড় করতে না পারে। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক ফোন করেছেন, ফোনটি নেব। হ্যালো। হ্যালো জি, সালাম। ওয়ালাইকুম সালাম, বলুন। যে আমার বাচ্চার বয়স 5 বছর। জি বাচ্চার দুটো দাঁত পড়ে গেছে 5 বছরে কি বাচ্চা দাঁত পড়তে পারে? দুঃখিত দর্শক, 5 বছরের বাচ্চা দাঁত পড়ে গেছে? দিকের দুটো দাঁত পড়ে গেছে। জি জি মানে অটোমেটিকই পড়ে গেছে, কিন্তু তার দাঁত দুটো উঠছে, কিন্তু ওঠার পর দুটো দাঁত বেঁকা, মানে বাঁকা করতেছে আর কি। জি আমি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ জি নিশ্চয়ই, আপনি যদি কোনো প্রশ্ন দাঁত করার যে থাকে। পড়েছে, পেছনের দিকে দাঁত পড়েছে না সামনের দিকের? ফোনটা বোধহয় কেটে গেছে। আমাদের দর্শকের ফোনটি কেটে গেছে, আমরা যতটুকু বুঝেছি, আপনি যদি তার মধ্য থেকে উত্তর দিতে পারেন। এটা যদি হয় পেছনের দিকে দাঁত পড়ে গেছে, বিষয়টা আসলে খুব স্বাভাবিক নয়। 5 বছরের বাচ্চার পেছনের দাঁত পড়ার কথা নয়। সাধারণত 6 থেকে 7 বছরের বয়সী বাচ্চাদের দাঁত পড়তে শুরু করে। 6 থেকে 7 কেন না, 6 অথবা 7 কেন না? কারণ এটা গ্রোথের উপর ডিপেন্ড করে। জি হ্যাঁ, বংশের গ্রোথ, নিজের গ্রোথ, অনেক জিন বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সুতরাং 6 থেকে 7 বছরের বাচ্চার সামনের দিকে দাঁত পড়া শুরু হয়, আর পেছনের দিকে একটু লেটার ফেজে হয়, আরেকটু পরের সময় হয়। যদি কোনো কারণে দাঁত ফেলে দিয়ে থাকতে হয় বা ফেলে দিতে হয়, জি তাহলে সেটা ভিন্ন প্রসঙ্গ। নর্মালি সামনের দিকে দাঁত প্রথমে পড়তে শুরু করে। সেক্ষেত্রে নিচের দাঁত যদি বাঁকা হয়ে ওঠে, এরকম একটা কথা ছিল তার কথায়, তাহলেও ভয়ের কিছু নেই। কেন নেই? কারণ অনেক শিশুর এরকম অনেক কমপ্লেন শোনা গেছে তাদের গার্ডিয়ানের, খুব শঙ্কা, খুব ভয় যে দাঁতটা একটু বাঁকা হয়ে উঠেছে। জি তা আমি তাদেরকে সাজেস্ট করি যে একটু ধৈর্য ধরার জন্য। কেননা মুখের অন্যান্য দাঁতও যখন আসবে, তখন কিন্তু এই দাঁতটা প্রপার অ্যালাইনমেন্টে চলে আসে। এটা অধিকাংশ ক্ষেত্রেই হয়। আর তা যদি না হয়, পরের চিকিৎসা পরে আমরা নিব ইনশাআল্লাহ। আমরা দাঁত এবং মুখের যত্ন এবং মুখগহ্বরের যত্ন নিয়ে কথা বলছিলাম, সেই সাথে বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েও আমরা কথা বলবো। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম দাঁত এবং মুখগহ্বরের যত্ন নিয়ে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আওরঙ্গজেব আরু। আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম
স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আওরঙ্গজেব আরু। আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত এবং মুখের যত্ন। আমরা বিরতির পূর্বে যত্ন বিষয়ে বেশ কিছু কথাবার্তা বলেছি। আমরা আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন আমাদের সাধারণ মানুষদের যে দাঁত স্কেলিং করিয়ে নেবার জন্য। আসলে স্কেলিং করবার গুরুত্বটা কি এবং কতদিন পর পর সাধারণত স্কেলিং করতে হয়, বা কোনো বিশেষ রোগের ক্ষেত্রে কি স্কেলিং করলে কোনো গুরুত্ব পাওয়া যায় কিনা বা সুবিধা পাওয়া যায় কিনা আপনি যদি বলেন। সাধারণত মুখ এবং মুখ গহ্বরে অনেক ধরনের রোগ আছে। তার মধ্যে জিঞ্জিভাইটিস, পিরিয়ডন্টাইটিস, পরবর্তী সময়ে ছিদ্র হওয়া, যেটাকে আমরা ডিকে, ক্যারিজ বলি, এই বিষয়গুলো আসে। আপনি একটা জিনিস জেনেই থাকবেন যে দাঁতকে আবৃত করে রাখে মাড়ি। তো খাবার কখনো কখনো দাঁত এবং মাড়ির মাঝখানে আটকে যায়। তো সাধারণত আমরা যখন ব্রাশ করি তখন দাঁত ব্রাশ করি, হ্যাঁ, কিন্তু দাঁত এবং মাড়ির মাঝখানে যদি পকেট হয়ে যায়, খাবারটা ঢুকে গেল এবং প্রপারলি পরিষ্কার করা গেল না, তাহলে ওইটা ওইখান থেকে ক্যালকুলাস বা দন্ত পাথরে পরিণত হয়। হ্যাঁ, এই দন্ত পাথর যদি থেকে যায়, সে ক্রমান্বয়ে দাঁতকে পেনিট্রেট করতে থাকে, ছিদ্র করতে থাকে, ফলে দাঁতের স্তর একের পর এক ধ্বংস করে একদম ভেতরের স্তর পাল্প পর্যন্ত ঢুকে যায় এবং তাতে প্রচণ্ড ব্যথা হয়। আমি এটা সব জায়গায় বলে থাকি যে আপনি দাঁতের ইন্স্যুরেন্স করাতে চান, তাহলে প্রতি 6 মাস পর পর ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করেন। কেন এটা জরুরি? এটা কিন্তু এক ধরনের দাঁতের ইন্স্যুরেন্স। কীরকম? প্রতি 6 মাস একটা ক্যারিজ বা একটা গর্ত বড় হতে কিন্তু সময় লাগে। প্রথমে ফিটস অ্যান্ড ফিশার ক্যারিজ থাকে, ফিটস অ্যান্ড ফিশার ক্যারিজ পরবর্তী সময়ে আনট্রিটেড থাকলে চিকিৎসার অভাবে আরো বড় হয়, আরো বড় হয়। এবং আপনি সেক্ষেত্রে বলছেন বা আপনারা বলেন যে 6 মাস পর পর স্কেলিং 6 মাস পর পর স্কেলিংটা করাটা এই জন্য জরুরি। স্কেলিং করলে আমি প্রতি দাঁত এবং দাঁতের মাঝখানে বা মাড়ির ভেতর থেকে যেখানে দন্ত পাথর জ্বলতে পারে সেখানে যাতে জ্বলতে না পারে করে ফেললাম। প্লাস আমি ওই রোগীকে বলে দিলাম যে আপনার ওই দাঁতে ছোট ছোট ছিদ্র আছে, আপনি যদি এখনই ফিশার সিলেন্ট দিয়ে এটা ঠিক করে নেন, ছোট্ট একটা ফিলিং দিয়ে, তাহলে এটা আর বাড়বে না। জি, আমাদের কাছে অনেক দর্শক ভিডিও কোয়েশ্চেনের মাধ্যমে আমাদের দর্শকের প্রশ্নগুলো আমরা ধারণ করি, যারা আমাদের বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন। সেরকম কিছু ভিডিও কোয়েশ্চেন আমরা এখন দেখব। তারা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন দাঁত এবং মুখ গহ্বরের বিভিন্ন সমস্যা নিয়ে। সেরকম কিছু প্রশ্ন দেখব এবং সেই উত্তরগুলো আপনার কাছে জানবার চেষ্টা করব। আমরা ভিডিও কোয়েশ্চেনগুলি চাই। আমার দাঁতে ওই শিরশির করতো, তারপর আমার দাঁতে আপনার এই ব্যথাও ছিল। দুই দাঁতের আমি এক্স রে করে জানতে পেরেছি যে আমার দুই দাঁতের মাঝখানে ক্ষয় হয়ে গেছে এবং এই জন্য এটা শিরশিরও করে আবার ব্যথাও করে। এখন আমার এটা এই দাঁতের এই ব্যথা বেশ কিছুদিন যাবত আমি কিছু খেলে ওই দাঁতে বেজে থাকে এবং আটকে থাকে। দাঁত পরিষ্কার করলেও অনেক সময় ব্যথা, দাঁত শিরশির করে দাঁতের সাথে দাঁত লাগাতে পারি না। এই অবস্থায় আমি অত্যন্ত খারাপ অবস্থায় আছি। আমি ডাক্তার সাহেবের কাছে আমি জানতে চাই আমার এই অসুবিধাগুলো থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি, আমার ভালো চিকিৎসা কিভাবে হবে। আজকে অনেক দিন যাবত আমার দাঁতে ব্যথা। আমি কয়েকজন ডাক্তারের কাছে গেছি, যাওয়ার ফলে অ্যান্টিবায়োটিক দিছে, দেওয়ার পরেও ব্যথা এখন কমতেছে না, গালটা ফুলে গেছে। আমি এখন স্যারের কাছে জানতে চাই এটা কি আমার সম্পূর্ণরূপে ভালো হবে? জি, আমাদের প্রথম দর্শক যিনি বলেছিলেন দাঁত শিরশির করে একজন বয়স্ক মানুষ, তার ক্ষেত্রে কি চিকিৎসা হতে পারে? আসলে সব রোগের ধরন এবং প্রক্রিয়া কাছাকাছি। যেমন দেখেন, একটা অনেক বড় রোগ আসতে থাকলে কিন্তু জ্বর হয়। জ্বর যখন তীব্র হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই যে জ্বর কেন, রোগের লক্ষণ হিসেবে জ্বরটা আসে। তো প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন উনি কিন্তু শিরশিরের কথা বলেছেন, জি, পরে ব্যথার কথা বলেছেন। দেখেন, এই দাঁতের উপরের যে লেয়ারটা সেটাকে এনামেল বলে, অত্যন্ত শক্তিশালী, শরীরের অন্যান্য হাড়ের থেকে অনেক বেশি শক্তিশালী। সেটা যখন অল্প একটু নাই হয়ে যায়, ক্ষয় হয়, তখন পরের যে স্তর অত্যন্ত সংবেদনশীল স্তর, স্পর্শকাতর, সেটাকে ডেন্টিন বলে। ডেন্টিন যখন এক্সপোজ হয়ে যায় তখন শিরশির করে, ঠান্ডা পানি, গরম পানি, এটাকে আপনি জ্বর হিসেবে ধরে নিতে পারেন।
এটা লক্ষণ মাত্র সেই হ্যাঁ, হিসেবে এটা আমরা ধরতে লক্ষণ পারি যে মাত্র। হয়তো তখন যদি বড় আপনি- কোনো রোগের লক্ষণ Right. মাত্র। তখন যদি আমরা ওই চিকিৎসাটা করে ফেলি, ওই জায়গাটা ভরাট করে দেই, তাহলে কিন্তু ওই দিক দিয়ে আর এই যে ব্যথা, ডেন্টিনটা ক্রস করে যখন পাল্পের দিকে যাবে, যেটা স্নায়ু ক্যারি করে যে লেয়ারটা, ওই জায়গায় যখন পৌঁছে যাবে তখন তীব্র ব্যথা হবে। তাহলে প্রথমে তো সে ভালো আছে, তারপর একটা লেয়ার চলে গেল জি। এনামেল, তখন তার শিরশির ভাব হলো। এনামেলের পর যখন ডেন্টিনও চলে গেল, ডেন্টিন চলে যাওয়ার পর পালপস টাচ করা মানেই হচ্ছে তার ব্যথা হবে। তা আমরা প্রত্যেকটা জায়গায় যদি চিকিৎসকের সাথে কথা বলে নেই, আমরা কিন্তু চিকিৎসাটা সুন্দরভাবে করে নিতে পারবো। দ্বিতীয় দর্শক যিনি মহিলা দ্বিতীয় দর্শক বলেছিলেন, মহিলা ব্যথার কথা বলে, ব্যথার কথা বলেছেন, দাঁতে ব্যথার কথা বলেছেন। আসলে এই প্রবলেমটা যদি পাল্প পর্যন্ত পৌঁছে যায়, তখন কিন্তু আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট ছাড়া বা এই ধরনের কনভেনশনাল ট্রিটমেন্ট ছাড়া সাধারণত ওষুধে কাজ হবে না। জি। হ্যাঁ, আপনার ভেতরে স্নায়ু আক্রান্ত হয়ে গেলে, হ্যাঁ, তখন শুধু অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, তখন সেটার প্রপার ট্রিটমেন্ট করাটা জরুরি। হ্যাঁ, তবে এইটার পাশাপাশি অ্যান্টিবায়োটিক চলতে পারে যদি ডক্টর মনে করেন, কিন্তু তখন এই ধরনের কারণ ভিত্তিক চিকিৎসাগুলোতে যেতে হবে, জি, শুধু ওষুধ জি, খেলে কাজ জি। হবে না। আমরা আরেকটি বিষয়ের অবতারণা করতে চাই আজকের অনুষ্ঠানে। তার আগে একজন দর্শকের ফোন আছে, ফোনটি আমরা নিব। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বলুন, আপনার প্রশ্নটি করুন। আমার ছেলের বয়স হলো 4 বছর 7 মাস। জি। ছেলেটার প্রথম দাঁতটা পড়তে হলো প্রায় 7 মাস হয়ে গেছে, এবং পাশে আরেকটা দাঁত পড়ছে 3 মাস হয়ে গেছে, পাশাপাশি নিচের পাটিতে। জি। এখন উঠতেছে না। 4 বছর বয়স আপনার বাচ্চার? 4 বছর 7 মাস। 4 বছর 7 মাস। জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। উনি জানতে চাইছেন যে দাঁত যেহেতু পড়েছে, এই বয়সে নতুন করে দাঁত উঠছে না। আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে দাঁত ওঠার, দুধ দাঁত পড়ে গিয়ে নতুন করে দাঁত ওঠার সঠিক বয়সটি কত, তাহলে নিশ্চয়ই উনি ওনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। সম্ভবত উনি এই অনুষ্ঠানটা শুরু থেকে দেখেন নাই। আমি কিন্তু একবার বলেছি, জি। 6 থেকে 7 বছর বয়সে এর মধ্যে দুধ দাঁত পড়ে গিয়ে জি। পার্মানেন্ট বা স্থায়ী দাঁত উঠতে শুরু করে। আচ্ছা। সুতরাং ওনার যেহেতু 4.5 বছর বয়স বাচ্চার, সুতরাং ভয় পাবার বা শঙ্কার ভেতর থাকবার কোনো কারণ নাই। হ্যাঁ, 6 থেকে 7 বছর ক্রস হয়ে যদি 8 বছরেও যায়, তখন সাধারণত আমরা একটা এক্স-রে করতে দিই, যে দাঁতের মানে ভেতরের দাঁতের অবস্থা জানতে, যে দাঁত আদৌ আছে কিনা, আছে থাকলেও কিনা। কোন অবস্থায় যে এই আছে। প্রসঙ্গে আমাদের সময় প্রায় শেষের দিকে, এই প্রসঙ্গে আমি যেটা জানতে চাইবো যে যখন বাচ্চাদের 6 থেকে 7 বছর বয়সে দাঁত উঠতে শুরু করে, ওই সময় কি বিশেষ কোনো যত্নের প্রয়োজন আছে যাতে করে দাঁত আঁকা বাঁকা না হয় বা দাঁতের গঠনের কোনো পরিবর্তন না হয় বা দাঁত সুন্দর করে উঠতে পারে? তখন কি কোনো যত্নের প্রয়োজন আছে? যত্নটা আসলে তারও আগে থেকে শুরু করতে হবে। কিরকম সেটা, আমরা এখন বাচ্চাদেরকে সবকিছু কিন্তু একেবারে নরম করে খেতে দেই। জি। বাচ্চাকে চিবানোর প্র্যাকটিসটা কিন্তু বাচ্চাদের মধ্যে নাই। এই জন্য দেখবেন যা কিছু হয় খিচুড়ি করে বা ব্লেন্ড করে খেতে দিই। আপনি জেনে থাকবেন, বা এটা সবাই জানে ইনফ্যাক্ট, যে একটা সময় ছিল যখন ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ফেলতে হতো না, জি। বা নিজেরাই ফেলতে পারতো। কেন? এটা ফুড হ্যাবিটের জন্য। পেয়ারা খেত, আখ খেত, কামড়ে কামড়ে খেত। এই জন্য যে দুধ দাঁত, সে দুধ দাঁত কিন্তু প্রপার টাইমে নড়ে যেত, আচ্ছা। ফেলতে সুবিধা হতো। জি, আপনি এখন বলছেন যে যে- কমপ্লেনটা গার্ডিয়ানরা করে যে আমার বাচ্চার দাঁত তো নড়ে না, তাহলে ফেলবো কেন? আপনি একটা জিনিস বোঝেন, একই স্টেশনে যদি দুটো ট্রেন চলে আসে, জি, ওটাকে উঠতে আসলে দিতে হবে। আমাদের অনুষ্ঠানের সময় যেহেতু শেষের দিকে, আমরা আলোচনাটি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আপনি বলছেন যে খাদ্যাভ্যাসের সাথে নিশ্চয়ই সেটা সম্পর্ক রয়েছে। ভীষণ রকম। আমাদের আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদের মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। জি, প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তবে এখনই শেষ নয়, এখন রয়েছে আপনাদের জন্য স্যাভলন হেলথ টিপস। দাঁতের সমস্যা থেকে রক্ষা পেতে দিনে 2-3 বার খাবারের পর ব্রাশ করা ভালো। ব্রাশ করার সময় আড়াআড়িভাবে অথবা চাপ দিয়ে ব্রাশ না করে হালকা হাতে উপর নিচে ব্রাশ করা উত্তম। এছাড়া দাঁত ব্রাশ করার সাথে সাথে দিনে অন্তত একবার জিহ্বা ঘষে পরিষ্কার করা উচিত। আর শতভাগ জীবাণুমুক্ত জীবনযাপনে স্যাভলন হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে দাঁত এবং মুখগহ্বরের যত্ন নিয়ে আলোচনা করেছি। আমরা যত্ন নিয়ে আলোচনা করবার জন্য বেশি গুরুত্ব দিয়েছি, তার কারণ হচ্ছে এই, আমরা সবসময় বলতে পছন্দ করি যে আগে রোগ প্রতিরোধ, তারপরে চিকিৎসা।
যদি আমরা প্রতিরোধ ঠিকমতো করতে পারি তাহলে চিকিৎসা আমাদের জন্য এবং আমাদের চিকিৎসক সমাজের জন্য অবশ্যই অত্যন্ত সহজ হবে এবং আমাদের সকলেরই উপকারটা বেশি হবে। আমরা আরেকটি কথা বলতে চাই যে সঠিক দাঁত, সুস্থ এবং সবল দাঁত এবং মাড়ির সাথে রয়েছে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অবস্থা এবং এই দৈনন্দিন খাদ্যাভ্যাসের সাথে জড়িত আমাদের দৈনন্দিন পুষ্টি গ্রহণের এবং চাহিদা পূরণের ব্যাপার। তাই আমরা নিয়মিত আমাদের দাঁতের যত্ন নেব। আমাদের ছোটবেলা থেকেই বাচ্চাদের থেকে এবং গর্ভবতী মহিলা এবং বয়স্ক মানুষ যারা, সকলের ক্ষেত্রে আমরা যাতে সঠিকভাবে আমাদের দাঁতের যত্ন নিতে পারি, আমরা যাতে ঠিকভাবে প্রতিদিন দাঁতের যত্ন নেই, এই শুভকামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।